এসআর এন্টারপ্রাইজ কাকুমনির কোম্পানি? আমার তো তাই মনে হয়। হঠাৎ তোমার এরকম মনে হচ্ছে কেন? বেশ কয়েক মাস আগে আমি তোদের কাকুমনির কাছে এসআর এন্টারপ্রাইজের কিছু আমার ধারণা কি জানিস, ওই রায়ান রায় কোম্পানির আড়ালে অনেকদিন ধরেই নিজের আলাদা একটা কোম্পানি খোলার চেষ্টা করছে। আর এই কোম্পানি খোলার ব্যাপারে ওকে হেল্প করছেন রজতা বরক্ষীর। সম্ভবত উনি ওর পার্টনার। আমি জিজ্ঞেস করেছিলাম সমরকে, কিন্তু সঠিক কোনো উত্তর দেয়নি আমায়। তো সেদিনকে যখন সৌরভ তাকে কাকুমনি এসআর এন্টারপ্রাইজ নিয়ে এত কথা শোনালো, তুমি তো সেদিনকে কিচ্ছু বললে না কাকিমণি। বকুল, আমি জানি মা, আমার সেদিন সত্যিটা বলা উচিত ছিল, কিন্তু বিশেষ করে আমি সত্যি লুকোনোর কোনো চেষ্টা করিনি। সেদিন এত কিছু ঘটেছিল, তারপর সৌরভের ব্যাপারটা নিয়ে আমি এত শক ছিলাম, আমি কোনো কিছু নিয়ে খুব একটা কথা বলতে পারিনি। আমি শুধু তোকে দায়িত্ব দিয়েছিলাম সত্যিটা খুঁজে বার করবার। হ্যাঁ, ভুল তো হয়েছিল। সেজন্য তোরা যদি আমায় দোষারোপ করিস, তিরস্কারও করতে পারিস, আমি শুনবো। অন্যায় জেনেও চুপ করেছিলাম, সেটাও তো অন্যায়। কিন্তু বিশ্বাস কর, আমি কোনোদিন কোনো অন্যায়কে আড়াল করতে চাইনি মা। আমি যদি তোদের কাকুমনির অন্যায়কে সমর্থন করতাম, তাহলে সেদিন তোদের কাকুমনির সঙ্গে আমিও বাড়ি ছেড়ে চলে যেতাম। কিন্তু সমর জানতো আমি যাব না, তাই যাওয়ার জন্য আমার জোর পর্যন্ত করেনি। কাকিমণি, আমরা খুব ভালো করে জানি তুমি কেমন মানুষ। তোমাকে বিশ্বাস না করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি যে আজ এখানে এসে আমাদেরকে এতগুলো কথা বললে, এটাই অনেক কাকিমণি। একদমই তাই। তুমি অনেক বড় উপকার করেছো কাকিমণি। সেদিন সৌরভদার কথা শুনে আমার কাকুমণির ওপর সন্দেহ হয়েছিল, কিন্তু আজকে তোমার কথা শুনে সব ধোঁয়াশা কেটে গেছে। কাকিমণি, এবার তুমি একটু ভেবে বলো তো, আর কিছু কি কানে গেছে তোমার? মানে এই এসআর এন্টারপ্রাইজ কোম্পানিটা ঠিক কোথায়? আমি বোধহয় আন্দাজ করতে পারছি। এই এসআর এন্টারপ্রাইজের অফিসটা কোথায়? কি করে এত ভুল করলো? কি
কি করে এত ভুল করলাম? বল সমর, বল বল। আজ থেকে এই কাফলিং এর গল্পটা এখানেই শেষ। ভাগ্য যে এইভাবে আমাকে বিট্রে করবে কে জানতো, কে জানতো, কে জানতো, কে জানতো? কি কুক্ষণে আমি ওই কাফলিং গুলো বাগানে ফেলেছিলাম। আর ঋষি বকুলকেও বলিহারি এত বড় বাগানের মধ্যে ঠিক কাফলিং গুলো খুঁজে বার করেছে। আরে তাহলে তোরা সবকিছু পারে। কি করব, কি করবো এবার আমি? আর তো কিছু লুকিয়ে রাখা যাবে না। এবার এক এক করে সব কিছু জানবে, সব কিছু জানবে। কিন্তু একটা জিনিস তো বুঝতে পারছি না, কাফলিং চুরির ঘটনাটা জানার পরেও ঋষি বকুল চুপ করে কেন আছে? অন্যান্য বারের মতন আমার কাছে তো এলো না কৈফিয়ত চাইতে। তার মানে কি এটা ঝড়ের কোনো সংকেত? এই ছবিটা দেখো তো কাকিমুনি, চিনতে পারো কিনা? এটা তো সেই ছবিটা না মুকুল? এই ছবিটা আমি তোমাকে আগেও দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। কাকুমণিকেও দেখিয়েছিলাম, বুঝলে? আর কাকুমণি বলেছিল এই ছবিটা হচ্ছে বারাসাতের। তুমিও একটা ভিত পুজোর অনুষ্ঠানে গেছিলে না কাকুমণি? হ্যাঁ, সে তো আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু সেটা ছিল বজবজে। আচ্ছা বকুল, একটু ভালো করে ভেবে দেখো তো, এই ধরনের আংটি আরো তো অনেকের কাছে থাকতে পারে। আরে ডিজাইনটা তো আমি তৈরি করিনি। মিথ্যে, মিথ্যে বলেছে সমর। ওই হাত, ওই আংটি সমরের। আমি খুব ভালো করে জানি, বিশেষ কোনো দিন হলে ওই আংটিটাও পরে। ওর কুসংস্কার, ওর ধারণা কোনো ভালো দিনে ওই আংটিটা যদি ও পরে তাহলে সব ভালো হবে। সেদিনও পড়েছিল, সেদিনও পড়েছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কেন পড়েছো? কাকুমণি যদি মিথ্যে বলে থাকে, এই হাত, এই আংটি এসব যদি কাকুমণির হয়, কাকুমণি সেদিন বারাসাত গিয়েছিল একটা কোম্পানির ভিত পুজোতে। আমার বন্ধুরাই ছিল ওখানকার কেটারিং এর দায়িত্বে। তোর বন্ধুরা চেনে না সমরকে? চেনে মানে ওই আমাদের বিয়ের সময় একবার দেখেছে। ভুম্বল না গোবলা আমার ঠিক মনে পড়ছে না, কে যেন এই বাড়িতে এসে কাকুমণিকে চিনতেও পেরেছিল। কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় নানা রকম কথাবার্তা দিয়ে বিষয়টাকে চাপা দিয়ে দেওয়া হয়। ওখানে সেদিন নতুন একটা কোম্পানির ভিত পুজো ছিল। তার মানে তো এটাও হতে পারে ওই কোম্পানিটাই কাকুমণির এসআর এন্টারপ্রাইজ। আমারও সেটাই ধারণা। ও তুই? কেন, কে ভাবলে? আমি ভাবলাম বাদ দে। কিরে, তুই এত তাড়াতাড়ি চলে এলি? ধুর, মা বোঝে না একদম। মা আমাকে কোনো কিছুতে সাপোর্ট না করলে না আমার একদম ভালো লাগে না বাবা। এসা, এইরকম যে একটা পরিস্থিতি তোকে ফেস করতে হবে সেটা তো তুই জানতিস মা। জানতাম বাবা, অন্য কেউ হলে ঠিক আছে, কিন্তু মা। তোর মাকে নিয়েই তো এখন আমার সব থেকে বেশি ভয়। ছাড়ো না, আসল কথাটা হলো তোমায় একা ফেলে না আমার বাইরে বাইরে ঘুরতে একদম ভালো লাগছিল না।
আমার মনে হচ্ছিল যে এই সময়ে তোমার পাশে থাকাটা খুব দরকার, তাই চলে এলাম। খুব ভালো করেছিস, একদম ঠিক ভেবেছিস এসা। তোকেই আমার এখন ভীষণ দরকার, কারণ তুই পারবি তোর ইমোশন, তোর চোখের জল দিয়ে আমাকে বাঁচাতে। আমি চাই সত্যি মিথ্যের এই খেলাটা যত তাড়াতাড়ি সম্ভব যেন শেষ হয়, নাহলে অনেকগুলো ভালো মানুষ না একটার পর একটা এই বিপজ্জনক খেলাটার সঙ্গে জড়িয়ে পড়বে। এত হতাশ হয়েও না কাকিমণি, সবাই তো আর মিথ্যে দ্বারা প্রভাবিত হয় না। আর কে কি হয় আমি জানি না, কিন্তু ঈশার কি হয়েছে আমি জানি। তোরাও ঈশার ব্যবহারের পরিবর্তনটা খেয়াল করেছিস। ঈশা কাকুমনির মেয়ে, আমি বুঝতে পারছি ওর অবস্থাটা। মাগো, তোমার মনটা খুব বড় মা, তাই তুমি বুঝতে পারছো, কিন্তু আমি তো জানি ঈশা আর নিজের বিচার বুদ্ধি দিয়ে চলছে না। ওর বাবা ওকে যেভাবে ভুল পথে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, ও ঠিক সেইভাবে সেই পথে হাঁটছে। আমি আজ আছি, কাল নেই, কিন্তু তোর তো একটা ভবিষ্যৎ আছে রে মা। তাই কি চিন্তা হয় জানিস, এরা যদি আমাকে বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়ায়, কিংবা নিজেদের জেদ বজায় রাখার জন্য আমার এগেনস্টে কোনো লিগ্যাল স্টেপ নেয়, তখন তোর কি হবে রে মা? তুই তো একদম একা হয়ে যাবি, কারণ তোর তো নিজের কোনো ভাই বোন নেই, আর তোর মাও বড্ড চিন্তা হয় রে মা। তোমার না থাকার কোনো প্রশ্নই উঠছে না বাবা। আমি তোমাকে আমার কাছে নিজের মতো করে আগলে রাখবো। জানি তো, সেই জন্যেই আর কারুর জন্য না হোক, তোর জন্য আমাকে বাঁচতেই হবে। আর তোকেও যদি তোর বাবাকে বাঁচাতে হয়, তাহলে কিন্তু তোকে আরো শক্ত হতে হবে এসা। আমি জানি বাড়িতে আগুন লাগলে সব জিনিস, সব প্রিয়, সব আদরের জিনিস একসঙ্গে বাঁচানো যায় না, তার চেষ্টা করলে সব হারাতে হয়। তবু সবকিছু পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে কিছু যদি বাঁচানো যায়, একবার চেষ্টা করে দেখবি। বাঁচাবি আমাদের পরিবারটাকে। দেখ মা, এমনও কিন্তু হতে পারে যে বাড়ির সবাই আমার সঙ্গে সঙ্গে তোকেও ভুল বুঝল, তোর দিকেও আঙুল উঠবে এসা। আমি তখনও তোমার পাশেই থাকবো বাবা। আমার দিকে যেই আঙ্গুল তুলুক না কেন, আমি তোমার পাশে থেকে সত্যের জন্য লড়ব। যে কোনো পরিস্থিতিতে সত্যের জন্য লড়াই করা তো আমি তোমার থেকেই শিখেছি ছোট বৌদি। এসা, আর তোর মা, দেখ তোর মা কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোকেও ভুল বুঝবে।
এই লড়াইয়ে আমি তোর মাকে পাশে পাবো না। তাই বলছি, সময় এলে তোর মায়ের বিরুদ্ধে গিয়ে আমার হয়ে লড়াই করতে পারবি তোমার। পারবো বাবা, আমি শিখেছি সত্যের জন্য প্রাণপণ লড়াই করতে হয়। ও ঠিক আছে, তোরা ফের, তারপরে না হয় আমি একদিন যাব, তোদেরকে নিয়ে গিয়ে আমি জায়গাটা দেখে আসবো, ঠিক আছে? কি বললো বাচ্চু? পাড়া থেকে বেশ কয়েকজনকে বেড়াতে নিয়ে যাচ্ছে। ওরাও আর কি যাচ্ছে বেড়াতে। কোম্পানির নামটা ঠিক কি ওরা জানে না বলল, কিন্তু রজতাবরক্ষীর যে এই বিজনেসের সঙ্গে যুক্ত সেটা ওরা জানে। তার মানে এটা নিশ্চিত যে রজতাবরক্ষিতই কাকুমণির পার্টনার। এক্স পার্টনার। এক্স? কাকুমণি আর রজতাবরক্ষিতের বর্তমানে যে সম্পর্ক, তাতে একসাথে বিজনেস করা যাবে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, সেটাও ঠিক। 3টে প্রশ্নের মধ্যে 2টোর উত্তর পেয়ে গেছি, বাকি হচ্ছে ভিডিও। আর এত রাতে কে ফোন করলো? অগ্নিজিৎ বাবু? হ্যাঁ অগ্নিজিৎ বাবু বলুন। হ্যাঁ, না না, আমি বুঝতে পারছি। আমরাও চাই না এত দূরে এসে এরকম একটা সুযোগ হাতছাড়া হোক। ইয়েস ইয়েস, অফকোর্স। থ্যাংক ইউ সো মাচ অগ্নিজিৎ বাবু, আপনি নিজে ফোন করে সবটা বললেন। থ্যাংক ইউ। ওকে বাই। কি বললেন স্যার? বললেন মেডিকেল টেস্ট খুব টাফ হবে। তোমার পায়ের অবস্থাটা তো উনি জানেন। উনি নিজে থাকলে হয়তো একটু মার্সি করতেন, কারণ পায়ের ব্যথা তো আজ না হয় কাল ঠিক হয়ে যাবে। কিন্তু মুশকিলটা হলো মেডিকেল টেস্টের দিনে উনি থাকবেন না। থাকবেন না? না, ওই বাইরে থেকে এক্সামিনাররা, ডাক্তাররা আসবেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার এই পায়ের ব্যথাটা ঠিক করতে হবে বকুল। আরে ভয় পেও না বকুল। তোমার পুলিশ হওয়ার দায়িত্বটা যখন আমি আমার কাঁধে নিয়েছি, তখন যাই হয়ে যাক না কেন, তোমার এই আমাদের এই স্বপ্ন পূরণ হবেই। বাবা, তোমরা এমন টেনশন করছো, বকুল যেন দেশের জন্য যুদ্ধ করতে গেছে। পারো বটে। রোশনি, বকুল দেশের জন্য যুদ্ধ করতে না যাক, কিন্তু আজ যদি বকুল মেডিকেল টেস্টে পাশ করে যায়, তাহলে আমাদের এই দেশ বকুলের মতো একজন লড়াকু সৈনিক পাবে। হে আমি নিশ্চিন্তে বলতে পারি। একদম ঠিক বলেছিস অদিতি। জানো তো কাকিমণি, আমি না বকুলের জন্য পুজো দিতে গিয়েছিলাম। ঠাকুর করুক যেন ও ভালো ভালো মেডিকেল টেস্টে পাশ করে যায়। তাই যেন হয় রে, তাই যেন হয়। আমাদের বকুলটা যেন এই পরীক্ষাতেও ভালোভাবে পাশ করে যায়। সবাই মিলে আমরা ঠাকুরের কাছে সেইটাই তো চাইছি, কি বলো দিদি? হ্যাঁ বাবা, সবার সব প্রার্থনা যদি ভগবান শুনতো কাকিমণি, তাহলে তো পৃথিবীতে এত সমস্যাই থাকতো না। ভগবানের তো খেয়ে দে কাজ নেই। এত নেগেটিভ, সব সময় এত নেগেটিভ চিন্তা করতে হয় না রোশনি। ভগবান সবার প্রার্থনা শোনেন, আমাদেরটাও শুনবেন। আমার শুধু চিন্তা হচ্ছে বকুলের পাটা নিয়ে না সমস্যা হয়। না, তা হবার তো কথা নয়, কারণ আমরা তো দেখলাম বকুলের পা প্রায় সেরেই গেছে। হ্যাঁ তাই তো, আর সারবে না। শেষের কটা দিন আমাদের ঋষি যেভাবে উঠে পড়ে লেগেছিল, বারবার ওষুধ খাওয়াচ্ছে, এই ডাক্তার সেই ডাক্তার, কত কি করছে বলতো। সত্যি এরকম স্বামী কিন্তু কপাল করলে পাওয়া যায়।
সোনা বৌদি, হ্যাঁ তোমরা কোনো খবর পেলে ছোট বৌদির? না গো, আমি একটু আগেই ফোন করেছিলাম, কিন্তু ফোনও ধরেনি। ধরেনি? আমার মনে হয় ও কোয়ালিফাই করতে পারেনি, না হলে তো এতক্ষণে আমাদের ফোন করে সব খবর জানিয়ে দিত, তাই না? আমার শুধু খারাপ লাগছে ভাইয়াটার জন্য। বেচারি বউয়ের জন্য বেকার বেকার এত খাটাখাটনি করলো, কিন্তু নিট ফর জিরো। না দি ভাই, তোর অনুমান ভুল। বকুল আমার খাটনি বৃথা যেতে দেয়নি। তোমাদের সুখবর দি, বকুল পাশ করে গেছে। শোনো মা, একটা ভালো থাকো মা, বেঁচে থাকো, আরো অনেক বড় হও। মা, আমি ঠিক জানতাম তুই পারবি। দিদি ভাই, ঠাকুর আমার প্রার্থনা শুনেছে বকুল। আমার যে কি আনন্দ হচ্ছে আজ। আজ থেকে আমাদের বকুলের আরেকটা পরিচয় হলো কনস্টেবল বকুল রায়।